আচ্ছা, আজকের আলোচনা শুরু করা যাক। আমরা কথা বলবো রজার ফিশার আর উইলিয়াম ইউরির লেখা একটা দারুণ প্রভাবশালী বই নিয়ে, গেটিং টু ইয়েস। হ্যাঁ, নেগোসিয়েশন বা দর কষাকষির জগতে তোলপাড় ফেলে দেওয়া একটা বই। একদম। আমাদের হাতে এই বইটার একটা সারসংক্ষেপ আর কিছু বিশ্লেষণ আছে। তো বইটার মূল কথাটা কি? মানে বইটা বলছে যে দর কষাকষির যে দুটো রাস্তা আমরা সাধারণত দেখি, হয় খুব নরম হয়ে সব মেনে নেওয়া, অথবা খুব শক্ত হয়ে নিজের অবস্থানে আটকে থাকা। সফট বা হার্ড বার্গেনিং যেটাকে বলে। ঠিক, এই দুটোর বাইরেও একটা ভালো পথ আছে। ওরা সেটার নাম দিয়েছেন নীতিভিত্তিক আলোচনা, মানে প্রিন্সিপলড নেগোসিয়েশন। প্রিন্সিপলড নেগোসিয়েশন। আচ্ছা, তো আজকের এই পর্যালোচনায় আমরা বোঝার চেষ্টা করব এই নীতিভিত্তিক আলোচনার কাঠামোটা আসলে কি, মানে কিভাবে একটা ভালো সমাধানে পৌঁছানো যায়। হ্যাঁ, এমন সমাধান যা শুধু কাজেরই নয়, বরং বুদ্ধিদীপ্ত, ন্যায্য, আর সবচেয়ে বড় কথা, সম্পর্কটাকেও টিকিয়ে রাখে। কারণ এটাই তো সমস্যা হয়, তাই না? পুরনো পদ্ধতিতে আলোচনা করতে গেলে হয় কাজটাই ভেস্তে যায়, নয়তো সম্পর্ক এমন বিগড়ে যায় যে উফ। একদম। আর এখানেই গেটিং টু ইয়েস একটা নতুন পথের দিশা দেয়। তো এই পদ্ধতিটার গভীরে যাওয়া যাক। এর মূল নীতিগুলো কি? হ্যাঁ, চলুন। এই নীতিভিত্তিক আলোচনা, এটা আসলে কাজ করে কিভাবে, এর ভিত্তিগুলো কি কি? আচ্ছা, এই পদ্ধতিতে আসলে চারটে প্রধান স্তম্ভ বা নীতির কথা বলা হয়েছে। এগুলো একসাথে মিলে দর কষাকষির পুরো প্রক্রিয়াটাকে একটা অন্য মাত্রা দেয়। এটা তখন আর শুধু জেতাহারার লড়াই থাকে না, বরং একটা যৌক্তিক, সহযোগিতামূলক সমস্যা সমাধানে পৌঁছানোর চেষ্টা হয়ে দাঁড়ায়। ব্যক্তিগত সংঘাত, অচলাবস্থা এসব এড়ানো যায় আর কি। বেশ, তাহলে প্রথম নীতিটা দিয়ে শুরু করি। সমস্যা থেকে মানুষকে আলাদা করা। সেপারেট দ্য পিপল ফ্রম দ্য প্রবলেম। শুনতে তো বেশ সোজাসাপটা লাগছে। হ্যাঁ, শুনতে সোজা লাগলেও বাস্তবে করাটা কিন্তু বেশ কঠিন। কারণ আলোচনার টেবিলে তো মানুষই থাকে, তাদের আবেগ, তাদের ধারণা, ভুল বোঝাবুঝি এগুলো তো আসবেই। ঠিক, তাহলে বইটা ঠিক কিভাবে এই দুটোকে আলাদা করতে বলছে, মানে মানুষ আর সমস্যা? এটা খুব জরুরি পয়েন্ট। বইটা বলছে, দেখুন, আলোচনার দুটো দিক আছে। একটা হলো বিষয়বস্তু কি নিয়ে আলোচনা হচ্ছে, আর একটা হলো প্রক্রিয়া আর সম্পর্ক, মানে কিভাবে আলোচনা হচ্ছে, মানুষ একে অপরের সাথে কেমন ব্যবহার করছে। আচ্ছা। গণ্ডগোলটা হয় যখন এই দুটো মিশে যায়। ধরুন কোনো বিষয়ে মত মিলল না, আর আমরা সঙ্গে সঙ্গে অপর পক্ষের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে ফেললাম, বা ভাবলাম লোকটা ইচ্ছে করে ঝামেলা করছে। এটা খুব হয়। এই নীতিটা বলছে যে মানুষের যে সমস্যাগুলো, ভুল বোঝাবুঝি, রাগ, ভয়, অপমান বোধ করা, এগুলোকে আলাদা করে চিনতে হবে এবং সরাসরি সেগুলোর সমাধান করতে হবে। মূল আলোচনার বিষয়ের সাথে গুলিয়ে ফেললে চলবে না। তাহলে উপায়টা কি? তিনটে জিনিস। এক, অপর পক্ষের জায়গায় নিজেকে বসিয়ে তার দৃষ্টিভঙ্গিটা বোঝার চেষ্টা করা, পারসেপশন। দুই, তাদের আবেগটাকে স্বীকার করা, সম্মান জানানো, ইমোশন। আর তিন, নিজের কথা স্পষ্টভাবে বলা এবং তাদের কথা মন দিয়ে শোনা, কমিউনিকেশন। তার মানে মূল কথাটা হলো সমস্যার প্রতি কঠোর হন, কিন্তু মানুষের প্রতি নরম থাকুন। ব্যক্তিগত আক্রমণ বা দোষ দেওয়া চলবে না। একদম ঠিক। এটা এক ধরনের, বলতে পারেন, মানসিক শৃঙ্খলা। মানে কেউ কিছু বললে বা করলে ফট করে রেগে না গিয়ে বা ব্যক্তিগতভাবে না নিয়ে ভাবা যে এর পেছনে অন্য কারণও থাকতে পারে, হয়তো ভুল তথ্য বা ভয় বা অন্য দৃষ্টিকোণ। এটা করতে পারলে তো আলোচনার পরিবেশটাই পাল্টে যাওয়ার কথা। অবশ্যই। ব্যক্তিগত রেষারেষি কমলে মূল সমস্যাটার দিকে ফোকাস করা অনেক সহজ হয়। ভাবুন না, অফিসের টিমের মধ্যে কোনো প্রজেক্ট নিয়ে মতের অমিল হলো। আলোচনাটা যদি কে ঠিক কে ভুল এই দিকে চলে যায়, তাহলে তো টিম ওয়ার্কই নষ্ট। ঠিক। কিন্তু যদি সমস্যাটা কি, সেটা সমাধানে কি করা যায় এই নিয়ে কথা হয়, আর একে অপরের উদ্বেগকে সম্মান জানানো হয়, তাহলে তো দারুণ ফল আসতে পারে। বেশ, বোঝা গেল। এবার তাহলে দ্বিতীয় নীতিতে যাই। অবস্থানের পরিবর্তে স্বার্থের ওপর মনোযোগ দেওয়া। ফোকাস অন ইন্টারেস্টস, নট পজিশনস। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। হ্যাঁ, এটা বইটার অন্যতম শক্তিশালী জায়গা। মানে অবস্থান বা পজিশন হলো আমরা যেটা দাবি করি। ধরুন, আমার মাইনে 20% বাড়াতেই হবে, এটা হলো অবস্থান। আচ্ছা, আর স্বার্থ বা ইন্টারেস্ট? স্বার্থ হলো কেন আমি ওই দাবিটা করছি, তার পেছনের আসল কারণ বা উদ্দেশ্যটা কি।
হয়তো আমার পরিবারের খরচ বেড়েছে, বা বাজারে আমার যোগ্যতার দাম এখন বেশি, বা আমি কোম্পানিতে আমার গুরুত্বের স্বীকৃতি চাইছি। এগুলো হলো স্বার্থ। ও আচ্ছা, বইটা বলছে আমরা প্রায় অবস্থানে আটকে যাই, তাই না? ঠিক তাই। আর তখনই দর কষাকষি একটা জেদাজেদি লড়াই হয়ে যায়। ওই যে বিখ্যাত উদাহরণটা আছে না কমলালেবুর? হ্যাঁ হ্যাঁ, বলুন তো। ধরুন দুই বোন একটা কমলালেবু নিয়ে ভীষণ ঝগড়া করছে। দুজনেই বলছে আমার পুরো লেবুটা চাই। এটা তাদের অবস্থান। মা এসে যদি লেবুটা কেটে দুজনকে অর্ধেক করে দেন, মনে হবে সমাধান হলো। ন্যায্য ভাগ। কিন্তু মা যদি জিজ্ঞেস করতেন তোমরা লেবুটা কেন চাও, তাহলে হয়তো দেখা যেত একজন চায় ভেতরের রসটা খেতে আর অন্যজন চায় খোসাটা দিয়ে কেক বানাতে। আরে, আর মারে তো দুজনেকেই পুরোটা দেয়া যেত, একজনের রস আরেকজনের খোসা। একদম। দেখুন, যেই মুহূর্তে স্বার্থটা জানা গেল, সঙ্গে সঙ্গে এমন একটা সমাধান বেরিয়ে এলো যেখানে দুজনেই পুরো যা চেয়েছিল তাই পেল। শুধু অর্ধেক পেয়ে সন্তুষ্ট থাকতে হলো না। বাহ, দারুণ উদাহরণ তো। তার মানে অবস্থানের পেছনে যে কেনটা, সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু একটা প্রশ্ন আছে, বলুন। বাস্তব জীবনে, বিশেষ করে যেখানে হয়তো বিশ্বাসের অভাব আছে, সেখানে কি অন্য পক্ষ সবসময় তার আসল স্বার্থটা বলবে? অনেক সময় তো মানুষ কৌশল হিসেবেও আসল উদ্দেশ্য লুকোতে পারে। অবশ্যই পারে। এটা একটা বড় চ্যালেঞ্জ, মানছি। সবাই হয়তো খোলাখুলি নিজের স্বার্থ বলবে না, কিন্তু তার মানে এই নয় যে স্বার্থ বোঝা একেবারে অসম্ভব। তাহলে কিভাবে বোঝা যেতে পারে? কয়েকটা উপায় আছে। প্রথমত, জিজ্ঞাসা করা, সরাসরি কিন্তু ভদ্রভাবে, কেন আপনার এটা প্রয়োজন, বা আপনার জন্য এটা ঠিক কেন এত গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, যদি সরাসরি উত্তর না আসে, তাহলে তাদের উদ্বেগ, তাদের ভয়, তাদের প্রয়োজনগুলো নিয়ে কথা বলা। অনেক সময় এর মধ্যে দিয়েই স্বার্থের আঁচ পাওয়া যায়। তৃতীয়ত, এটা বুঝতে হবে যে প্রত্যেক পক্ষেরই কিন্তু একাধিক স্বার্থ থাকতে পারে, শুধু একটা নয়। আর সবচেয়ে জরুরি স্বার্থগুলো প্রায়শই খুব মৌলিক মানবিক চাহিদা ঘিরে থাকে: নিরাপত্তা, অর্থনৈতিক ভালো থাকা, স্বীকৃতি পাওয়া, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার অধিকার, এইরকম। আচ্ছা। এই স্বার্থগুলো যখন আমরা চিনতে পারি, তখন অনেক সময় দেখি যে আপাতদৃষ্টিতে বিরোধী অবস্থানে থাকা সত্ত্বেও দুই পক্ষের মধ্যে আসলে অনেক কমন বা সামঞ্জস্যপূর্ণ স্বার্থও আছে। হয়তো মূল বিষয়ে মতের মিল হচ্ছে না, কিন্তু সম্পর্ককে বাঁচিয়ে রাখা, বা সুনাম রক্ষা করা, বা ভবিষ্যতে একসাথে কাজ করা, এগুলো তো দুজনেরই স্বার্থ হতে পারে। ঠিক, এই কমন জায়গাগুলো খুঁজে বের করতে পারলে এগোনো সহজ হয়। একদম। তার মানে শুধু নিজের স্বার্থ বুঝলেই হবে না, অপরপক্ষের স্বার্থটাও বোঝার চেষ্টা করতে হবে। এটা আলোচনার পরিসরটাকেই অনেক বড় করে দেয়। বেশ, তাহলে এবার ৩ নম্বর নীতিতে আসি, পারস্পরিক লাভের জন্য বিকল্প তৈরি করা। ইনভেন্ট অপশনস ফর মিউচুয়াল গেইন। এটা তো বেশ সৃজনশীলতার ব্যাপার, তাই না? হ্যাঁ, ঠিক ধরেছেন। এই নীতিটা বলছে যে চট করে কোনো একটা সমাধানে ঝাঁপিয়ে না পড়ে আগে যতটা সম্ভব বেশি বিকল্প বা অপশন তৈরি করা উচিত। মানে তাড়াহুড়ো না করে একটু ভাবা। হ্যাঁ, গতানুগতিক দরকষাকষিতে আমরা কি করি? সাধারণত একটা নির্দিষ্ট জিনিস নিয়ে দরদাম করি, যেমন ধরুন দাম কমানো বাড়ানো। এতে মনে হয় যেন একটাই কেক আছে, আর সেটা ভাগাভাগি করতে হবে। মানে একজনের লাভ মানি অন্যজনের লোকসান, একটা উইন লুজ পরিস্থিতি। জিরো সাম গেম। ঠিক। কিন্তু এই নীতি বলছে প্রথমেই ধরে নেবেন না যে সমাধান একটাই বা কেকের সাইজটা নির্দিষ্ট। বরং ভাবুন কিভাবে কেকটাকে আরও বড় করা যায়, মানে এক্সপ্যান্ডিং দ্য পাই, অথবা কিভাবে বিভিন্ন জিনিসের আদান প্রদানের মাধ্যমে দুজনের জন্যই আরও বেশি মূল্যবান কিছু তৈরি করা যায়। কিভাবে, মানে উদাহরণ দিলে ভালো হয়। ধরুন বাড়ি বিক্রি করছেন, কেবল দাম নিয়েই দর কষাকষি না করে আরও অনেক কিছু ভাবা যেতে পারে। যেমন পেমেন্টের সময়সূচি কেমন হবে, বাড়িটা কবে হস্তান্তর করা হবে, বাড়ির কিছু আসবাবপত্র বা জিনিসপত্র কি চুক্তির অন্তর্ভুক্ত থাকবে, ভবিষ্যতে কোনো মেরামতির দরকার হলে কে দায়িত্ব নেবে। এই সব মিলিয়ে অনেকগুলো বিকল্প তৈরি করা যায়। আচ্ছা, মানে শুধু একটা পয়েন্টে আটকে না থেকে পুরো প্যাকেজটা নিয়ে ভাবা। একদম। এর জন্য ব্রেইনস্টর্মিং খুব জরুরি। এমন একটা পরিবেশ তৈরি করা যেখানে কোনো রকম সমালোচনা বা বিচার ছাড়াই যত বেশি সম্ভব আইডিয়া দেওয়া যায়। হয়তো 10টা আইডিয়ার মধ্যে 9টাই কাজের হবে না, কিন্তু 10 নম্বর আইডিয়াটা হয়তো দারুণ কিছু হতে পারে। এমন কিছু যা আগে কেউ ভাবেনি এবং যা দুজনেরই মূল স্বার্থগুলো পূরণ করে। কিন্তু আমরা সাধারণত এটা করি না কেন? মানে এই বিকল্প খোঁজার ব্যাপারটা কি বাধা দেয় আমাদের? বেশ কয়েকটা কারণ আছে। একটা হলো সময়ের চাপ, আমরা তাড়াতাড়ি শেষ করতে চাই। দ্বিতীয়ত, অনেক সময় আমরা খুব সংকীর্ণভাবে ভাবি, মনে করি একটাই ঠিক সমাধান আছে। তৃতীয়ত, ভাবি যে সমস্যাটা শুধু আমাদের দুজনকেই সমাধান করতে হবে,
বাইরে থেকে কোনো আইডিয়া নেওয়া যাবে না। আর আর সম্ভবত সবচেয়ে বড় বাধা হলো এই চিন্তাটা যে অপরপক্ষের সমস্যার সমাধান করাটা আমার কাজ নয়, বা তাদের সাহায্য করলে আমার নিজের লোকসান হবে। এই মানসিক বাধাগুলো কাটিয়ে উঠতে পারলেই কিন্তু সৃজনশীল সমাধানের দরজা খুলে যায়। বোঝা গেল। তাহলে মানুষকে সমস্যা থেকে আলাদা করা, স্বার্থ বোঝা, সৃজনশীল বিকল্প তৈরি করা। এর পরে আসে চতুর্থ নীতি, বস্তুনিষ্ঠ মানদণ্ড ব্যবহারে জোর দেওয়া। ইনসিস্ট অন ইউজিং অবজেক্টিভ ক্রাইটেরিয়া। এর মানে কি? এর মানে হলো, যখন স্বার্থ নিয়ে মতের মিল হচ্ছে না, তখন ব্যাপারটা যেন ব্যক্তিগত জেদ বা চাপের খেলায় পরিণত না হয়। তার বদলে এমন কিছু বাইরের, নিরপেক্ষ এবং বৈধ মানদণ্ডের ভিত্তিতে সমাধান খোঁজা উচিত, যা উভয় পক্ষই ন্যায্য বলে মনে করতে পারে। নিরপেক্ষ মানদণ্ড যেমন হতে পারে বাজারের চলতি দর, অথবা কোনো বিশেষজ্ঞের মূল্যায়ন, বৈজ্ঞানিক কোনো তথ্য বা গবেষণা, ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস বা পেশাগত নীতিমালা, আইনের কোনো ধারা বা আগেকার কোনো আদালতের রায়, এরকম আর কি। কিন্তু যদি অন্য পক্ষ এই ধরনের কোনো মানদণ্ড মানতেই না চায়, যদি তারা শুধু নিজেদের দাবির ওপরেই জোর দিয়ে যায়, আমি এটাই চাই, ব্যাস। এখানেই এই নীতির জোরটা। যখন আপনি একটা বস্তুনিষ্ঠ মানদণ্ড প্রস্তাব করেন, ধরুন বললেন, এই ফ্ল্যাটের দাম ঠিক করার জন্য আমরা বরং এই এলাকার সাম্প্রতিক 3টে একই রকম ফ্ল্যাটের বিক্রির দাম দেখি, তখন অপর পক্ষের জন্য শুধু না আমি মানি না বলাটা কঠিন হয়ে পড়ে। কেন? কারণ তখন তাদের হয় এই মানদণ্ডটা গ্রহণ করতে হবে, অথবা এর চেয়েও ভালো আরও উপযুক্ত বা ন্যায্য অন্য কোনো মানদণ্ড প্রস্তাব করতে হবে। এটা আলোচনাটাকে ব্যক্তিগত জেদাজেদির জায়গা থেকে তুলে এলে একটা যুক্তির জায়গায় নিয়ে যায়। আপনি কেন মনে করছেন এই মানদণ্ডটা ঠিক নয়? আপনার মতে কোনটা বেশি ন্যায্য হবে এবং কেন? এই প্রশ্নগুলো তখন করা যায়। আচ্ছা, তার মানে এটা চাপ এড়াতে সাহায্য করে। একদম। এর ফলে কোনো পক্ষকেই মনে হয় না যে তারা চাপের মুখে বা অন্যায্যভাবে হেরে গেল, বরং মনে হয় একটা ফেয়ার বা ন্যায্য প্রক্রিয়ার মাধ্যমে সমাধানে পৌঁছানো গেছে। এটা চুক্তিটাকে অনেক বেশি টেকসই করে, সম্পর্কটাও ভালো থাকে। বিশেষ করে যখন মনে হয় আলোচনা আটকে যাচ্ছে বা কেউ খুব একগুয়েমি করছে, তখন এই প্রশ্নটা খুব কাজে দেয়। আচ্ছা, আমরা কোন ন্যায্য মানদণ্ডের ভিত্তিতে এই মতপার্থক্যটা মেটাতে পারি? এই 4টে নীতি, মানুষকে সমস্যা থেকে আলাদা করা, স্বার্থে মনোযোগ দেওয়া, বিকল্প তৈরি করা আর বস্তুনিষ্ঠ মানদণ্ড ব্যবহার করা, এগুলো একসাথে কিন্তু দর কষাকষির একটা দারুণ শক্তিশালী কাঠামো তৈরি করছে। ঠিক। কিন্তু বইটাতে আরও একটা খুব জরুরি কনসেপ্ট আছে, তাই না? ব্যাটনা। ব্যাটনা, ওহ হ্যাঁ, ব্যাটনা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। BATNA হল বেস্ট অল্টারনেটিভ টু এ নেগোশিয়েটেড এগ্রিমেন্টের সংক্ষিপ্ত রূপ। বেস্ট অল্টারনেটিভ টু আ নেগোসিয়েটেড এগ্রিমেন্ট মানে হল, যদি এই আলোচনাটা শেষ পর্যন্ত ব্যর্থ হয়, যদি কোনো চুক্তিতে পৌঁছানো না যায়, তাহলে আপনার হাতে থাকা সবচেয়ে ভালো বিকল্প রাস্তাটা কি? আপনার প্ল্যান বি আর কি। উদাহরণ দিলে ভালো হয়। ধরুন আপনি একটা চাকরি খুঁজছেন, একটা কোম্পানির সাথে আপনার বেতন নিয়ে কথা চলছে। যদি এই আলোচনাটা কোনো কারণে সফল না হয়, তাহলে আপনার ব্যাটনা কি হতে পারে? হয়তো অন্য একটা কোম্পানির কাছ থেকে পাওয়া চাকরির অফার, অথবা বর্তমান চাকরিটাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত, বা হয়তো ফ্রিল্যান্সিং শুরু করা। এই বিকল্পগুলোর মধ্যে যেটা আপনার জন্য সবচেয়ে ভালো, সেটাই আপনার ব্যাটনা। আচ্ছা, তো নিজের ব্যাটনা জানাটা কেন এত জরুরি? এটা কি শুধু আলোচনা ভেঙে গেলে কি করব সেটা জানার জন্য? না, শুধু তা নয়। এর গুরুত্ব আরও অনেক বেশি। আপনার ব্যাটনা জানাটা হলো দর কষাকষির সময় আপনার শক্তির সবচেয়ে বড় উৎস। কেন? কারণ আপনার ব্যাটনাই হলো সেই মাপকাঠি যার সাথে আপনি যে কোনো প্রস্তাবিত চুক্তিকে তুলনা করবেন। যদি ওরা যে প্রস্তাব দিচ্ছে সেটা আপনার ব্যাটনার চেয়ে খারাপ হয়, তাহলে তো আপনার সেটা মেনে নেওয়ার কোনো মানেই হয় না। আপনি বরং আলোচনা থেকে বেরিয়ে এসে আপনার ব্যাটনা অনুযায়ী চলবেন। তার মানে ব্যাটনা জানা থাকলে আত্মবিশ্বাস বাড়ে। অবশ্যই। আপনার ব্যাটনা যত শক্তিশালী হবে, দর কষাকষিতে আপনার অবস্থান ততটাই শক্ত হবে। আপনি তখন জানেন যে আপনাকে একটা খারাপ চুক্তি মেনে নিতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আপনার নেই। আপনি প্রয়োজনে না বলতে পারবেন। আর শুধু নিজের ব্যাটনা জানাই যথেষ্ট নয়। আলোচনাকে ফলপ্রসূ করতে হলে অপরপক্ষের ব্যাটনা সম্পর্কেও একটা ধারণা রাখা ভালো। কারণ তাদের ব্যাটনা যত দুর্বল হবে, চুক্তি করার জন্য তাদের তাগিদ তত বেশি থাকবে। এটাও ঠিক। আর নিজের ব্যাটনা কি উন্নত করা যায়? হ্যাঁ, অবশ্যই। নিজের ব্যাটনা উন্নত করার চেষ্টা করাটাও কিন্তু আলোচনার প্রস্তুতির একটা খুব গুরুত্বপূর্ণ অংশ।
যেমন চাকরির ইন্টারভিউ দেওয়ার আগে আরও কয়েকটা জায়গায় আবেদন করে রাখা, বা কোনো জিনিস কেনার আগে বাজারে আরও কয়েকটা দোকানে খোঁজ খবর নেওয়া। এগুলো আপনার ব্যাটনাকে শক্তিশালী করে। ব্যাটনা হলো আপনার সেফটি নেট, আপনার রক্ষা কবচ। এটা আপনাকে চাপের মুখে ভুল সিদ্ধান্ত নেওয়া থেকে বাঁচায়। তার মানে আলোচনা শুরু করার আগেই নিজের ব্যাটনা এবং সম্ভব হলে প্রতিপক্ষের ব্যাটনা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিয়ে বসাটা খুব জরুরি। এটা পুরো আলোচনার গতিপথকেই অনেকটা ঠিক করে দিতে পারে। একদম। ব্যাটনা না জেনে আলোচনায় বসাটা অনেকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো। আপনি বুঝতেই পারবেন না কখন একটা প্রস্তাব ভালো আর কখন সেটা আপনার জন্য খারাপ। তাহলে আমরা যদি পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই, এই 4টে নীতি আর ব্যাটনার ধারণা এগুলো একসাথে মিলে নীতিভিত্তিক আলোচনার মূল কাঠামোটা তৈরি করছে। হ্যাঁ। এটা আসলে একটা মানসিকতার বদল, তাই না? দর কষাকষিকে একটা যুদ্ধক্ষেত্র হিসেবে না দেখে একটা জামাইন সামাইনের সমস্যা সমাধানের সুযোগ হিসেবে দেখা। ঠিক বলেছেন। আর এর সুবিধাগুলো খুব স্পষ্ট। প্রথমত, এটা বুদ্ধিদীপ্ত এবং কার্যকর সমাধানে পৌঁছাতে সাহায্য করে। এমন সমাধান যা উভয় পক্ষের মূল স্বার্থ পূরণ করে, শুধু লোক দেখানো সমাধান নয়। দ্বিতীয়ত, এটা সম্পর্ক রক্ষা করতে এমনকি উন্নত করতেও সাহায্য করে, কারণ পুরো প্রক্রিয়াটা অনেক বেশি সম্মানজনক আর ন্যায্য হয়। তৃতীয়ত, এই ধরনের চুক্তি অনেক বেশি টেকসই বা টিকাউ হয়, কারণ উভয় পক্ষই মনে করে যে তারা একটা ন্যায্য প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছে। আর এটা কি শুধু বড় বড় ডিল বা কূটনীতির ক্ষেত্রে প্রযোজ্য? একেবারেই না। এটাই তো মজা। এই পদ্ধতিটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের ছোটখাটো মতানৈক্য মেটাতেও দারুণভাবে কাজে লাগে। পরিবারের মধ্যে, বন্ধুদের সাথে, অফিসে সহকর্মীদের সাথে, যে কোনো পরিস্থিতিতেই এটা প্রয়োগ করা যেতে পারে। দুটো জিনিস খুব জরুরি এখানে। এক হলো প্রস্তুতি, মানে নিজের আর অপরপক্ষের স্বার্থ বোঝা, ব্যাটনা জানা এবং সেটাকে উন্নত করা। আর দুই হলো সৃজনশীলতা, মানে নতুন নতুন বিকল্প তৈরি করার মানসিকতা। এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু খুব ভাবাচ্ছে। কি বলুন তো? আমরা তো শুধু আনুষ্ঠানিক চুক্তি বা দর কষাকষির সময়েই না, প্রায় প্রতিদিনই নানা রকম পরিস্থিতিতে থাকি যেখানে আমাদের চাওয়া পাওয়ার একটা আদান প্রদান চলে। হয়তো সঙ্গীর সাথে উইকেন্ডে কোথায় যাব সেটা ঠিক করা, বা বসের সাথে কোনো ডেডলাইন নিয়ে কথা বলা। হ্যাঁ, তা তো বটে। সেখানেই হয়তো আজকের আলোচনার মূল শিক্ষাটা, তাই না? সম্ভবত। ভাবুন তো, কোনো ফর্মাল নেগোসিয়েশনের কাঠামোর বাইরেও আমাদের রোজকার জীবনে যখনই কোনো বিষয় মতের অমিল হচ্ছে বা দুজনের প্রয়োজন আলাদা, সেখানে যদি আমরা একটু থেমে সচেতনভাবে অপর মানুষটার দৃষ্টিকোণটা বোঝার চেষ্টা করি, তার অবস্থানের পেছনের স্বার্থটা নিয়ে একটু ভাবি, সরাসরি সংঘাত বা তর্কে না গিয়ে যদি একটা পারস্পরিক লাভজনক সমাধান খোঁজার চেষ্টা করি, তাহলে কি হতে পারে? তাহলে কি আমাদের সম্পর্কগুলো আর সেই সম্পর্ক থেকে পাওয়া ফলাফল দুটোই অনেক ভালো হতে পারে না? হয়তো কোনো নির্দিষ্ট চুক্তি করার উদ্দেশ্য ছাড়াই কেবল এই নীতিগুলো মনে রেখে কথা বললে আমাদের ব্যক্তিগত আর পেশাগত জীবনটা অনেক বেশি মসৃণ হয়ে উঠতে পারে। এটা কি শুধু নেগোসিয়েশন স্কিল, নাকি আসলে আরও ভালো কমিউনিকেশন স্কিল? প্রশ্নটা কিন্তু ভাবনার।